জানেন ইমরান শরীফ উনি একটা ফ্যামিলি স্যুট ফাইল করেছিল নিম্ন আদালতে কাস্টাডি চেয়ে ওনার দুই মেয়ের জ্যাসমিন এবং লায়লা। সো ফ্যামিলি স্যুটটা ডিসমিস করা হয়েছে, তার বিরুদ্ধে উনি আপিল দায়ের করেছিল ডিস্ট্রিক্ট জাজের কোর্টে, সেই আপিলটাও ডিসমিসড হয়েছে। ইভেনচুয়ালি গিয়ে আমরা প্রতিকার পেয়েছি মহামান্য হাইকোর্ট ডিভিশনে, যেখানে আমরা সিভিল রিভিশন ফাইল করেছিলাম এবং সেখানে এসে কাস্টাডিটা স্প্লিট করে দেয়া হলো। তার অর্থ হচ্ছে লায়লার কাস্টাডি দেয়া হলো ইমরান শরীফ ওনাকে এবং জ্যাসমিনের কাস্টাডি দেয়া হলো এরিকো নাকানো মাকে। তো এই রায়ের বিরুদ্ধে বাবা মা দুজনই অ্যাগ্রিভড বলে ওনারা দুটো সিপি বা সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল দায়ের করেছে মহামান্য হাইকোর্ট বিভাগে। আজকেই শেষ দিন ছিল শুনানির সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল দুটোরই, এবং দুটোতেই লিভ গ্রান্ট করেছেন। তো এর পরবর্তী স্টেজ হচ্ছে আমরা এখন সিভিল অ্যাপিল দায়ের করব মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে, এবং অন্তর্বর্তীকালীন কিছু আদেশ দিয়েছেন যেটা দুপক্ষকেই মেনে চলতে হবে। তার মধ্যে যে সবচেয়ে প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে মা এরিকো নাকানো ওনাকে জাপান থেকে বাংলাদেশে অন্তত দুবার আসতে হবে জ্যাসমিন ওনার সাথে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে নিয়ে, এবং এসে মিনিমাম 5 থেকে 7 দিন থাকতে হবে বাংলাদেশে, এবং বা ওনার আসা যাওয়ার খরচ, ওনার থাকা এবং খাবার খরচ এই দুবার যে উনি বাংলাদেশে আসবেন সেটা বাবা উইল বেয়ার দ্য এক্সপেন্সেস। সো এখানে আসার পরে প্রায় প্রতিদিনই ওনাদেরকে দেখা করার আদেশ দেওয়া হয়েছে 7 ঘন্টার মতো। ওনারা পুরো পরিবার মিলে একসাথেই যে কোনো জায়গায় দেখা করবে, এবং তাছাড়া আরও বলা হয়েছে যে দুপক্ষই বাচ্চাগুলোকে নিয়ে দেশের বাইরে, ইন আদার ওয়ার্ডস এরিকো নাকানো জাপানের বাইরে বা অন্য কোনো দেশে যেতে পারবে লিমিটেড পিরিয়ডের জন্য যতদিন পর্যন্ত না এই আপিলগুলো নিষ্পত্তি হয়। সিমিলারলি বাবাও ইমরান শরীফ উনিও ওনার সাথে যে মেয়েটার কাস্টাডি দেওয়া হয়েছে লায়লাকে নিয়ে দেশের বাইরে যেতে পারবেন, ব্যাক অ্যান্ড ফোর্থ ট্রাভেল করতে পারবেন, মূল কথাটা যতদিন পর্যন্ত এই আপিল না নিষ্পত্তি হয়। কিন্তু অবভিয়াসলি কেউ এই আদালতের প্রসিডিংসগুলো ফ্রাস্ট্রেট করে কোনো দেশে পালিয়ে যেতে পারবেন না, এই কথাটা খুব স্পষ্ট। সো মূলত এটাই হয়েছে। জি, অনেকগুলো দিয়েছে এবং অনেক টেকনিক্যাল ভাষায়। সো আমি এখন জি কোর্ট জাস্ট নাম্বারগুলো, মানে অপরপক্ষ কিছু নাম্বার বলে দিয়েছে যে আমাদের লিভ টু অ্যাপিল গ্রাউন্ডের সো অ্যান্ড সো গ্রাউন্ডগুলো, এবং আমরা এরকম কিছু নাম্বার বলে দিয়েছি, সংক্ষেপে বলাটা এখন একটু ডিফিকাল্ট, আমার দেখে বলতে হবে। মেজর তো আমাদেরকে কাস্টাডি দেওয়া হয়েছে একটা বাচ্চার, আমরা দুটো বাচ্চার কাস্টাডি চাই, এবং সেই মর্মে আমরা অনেকগুলো গ্রাউন্ডস বলেছি কেন দুটো বাচ্চার কাস্টাডি আমাদের থাকা উচিত। এটা হচ্ছে প্রথম বড় ধরনের গ্রাউন্ড। এবং আরেকটা জিনিস যেটা আমরা বারবার বলেছি যে অভিভাবক হিসেবে উনি কিন্তু এখনও দুটো বাচ্চারই গার্ডিয়ান বা অভিভাবক। হ্যাঁ, বাট মামলাগুলো শুধু দুটো বাচ্চা নিয়ে, আরেকটা বাচ্চা তো মা রেখে দিয়েছে জাপানে, এখানে আসেও নি। সো দুটো বাচ্চা জ্যাসমিন এবং লায়লা, দুটো মেয়েকে নিয়ে মামলা হয়েছে, এবং এখনও কিন্তু উনি ন্যাচারাল লিগ্যাল গার্ডিয়ান বা অভিভাবক যেটা আমরা বলি মুসলিম ল অনুসারে। সো অভিভাবক যখন একজন থাকে, সে যদি তার বাচ্চাকে দেখতেই না পারে তাহলে তো তার অভিভাবকত্বর কোনো দামই আর থাকে না, এবং এর জন্যই আমরা বলেছি যদি বাচ্চাটাকে জাপানে নিয়ে যাওয়া হয় তাহলে উনি বাচ্চাটার চেহারা আর কখনো দেখতে পারবে না। সো ওনার যে অভিভাবক হিসেবে রাইট আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটটা কিন্তু অভিভাবককে দেওয়া হচ্ছে, কাস্টোডিয়ানকে না। কাস্টোডিয়াল প্যারেন্ট যেটা বা যার কাছে কাস্টাডি আছে তার রাইটগুলো কিন্তু সীমিত, যে ডেইলি বেসিসে বাচ্চার ফিজিক্যাল কেয়ার করার দায়িত্ব হচ্ছে তার, মেইন দায়িত্ব কিন্তু অভিভাবকের, এবং হি ইজ স্টিল দ্য ন্যাচারাল লিগ্যাল গার্ডিয়ান অফ দ্য চাইল্ড। এটা নিয়ে কোনো মামলাও হয়নি, এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নেই। সো অবভিয়াসলি যে বাচ্চাটার কাস্টাডি মাকে দেওয়া হয়েছে, এইটুকু অ্যাসপেক্ট মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা আপিল বিভাগে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের করেছিলাম, তাতে আপিল বিভাগ এটি পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। সেখানে 4টি বিষয়ে গ্রহণ করেছেন। তার মধ্যে প্রধানতম বিষয় ছিল আমাদের যে এই বিষয়টি একবার জাপানে নিষ্পত্তি হয়েছে, জাপানের পারিবারিক আদালতের রায় আছে, সেই রায় সত্ত্বেও বাংলাদেশের আদালতে এটি নতুন করে শুনানি করা যাবে কি না এই মর্মে লিভ দিয়েছেন। এছাড়াও লিভ দিয়েছেন যে নিম্ন আদালত দুটোর যে রায় হাইকোর্ট ডিভিশন ভিন্ন রায় দিল, এটি হাইকোর্ট ডিভিশন নতুন করে এভিডেন্স নিয়ে এই ধরনের রায় দিতে পারে কি না এই মর্মেও লিভ দিয়েছেন। এবং এই মর্মেও লিভ দিয়েছেন
যে যখনই ঘটনা ঘটে তখন তারা জাপানে থাকতো, বাবা মা এবং সন্তানেরা, এবং তারা বাংলাদেশে কখনো আসেনি। এই জন্য লিভ দিয়েছেন। তাহলে জাপানি কোর্টের জুরিসডিকশন হবে নাকি বাংলাদেশের কোর্টের জুরিসডিকশন হবে, এই মর্মেও উচ্চ আদালত লিভ পিটিশন অ্যাকসেপ্ট করেছেন, অর্থাৎ মূল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। আর মায়ের বিরুদ্ধে যে কন্টেম্প পিটিশন ফাইল করা হয়েছিল, আদালত অবমাননার যে দরখাস্ত আনা হয়েছিল, এটি অকার্যকর হিসেবে বলেছেন। একই সাথে এই সাময়িক সময়ের জন্য, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এই সন্তানদের সাথে বাবা মায়ের মিটিংয়ের কি ব্যবস্থা হবে তার একটি নির্দেশনা দিয়েছেন। সেটি বলেছেন মাদার চাইলে বছরে 2 বার বাংলাদেশে 5 দিন থাকার জন্য আসতে পারে, এবং এই ক্ষেত্রে বাবা মায়ের সকল টিকিট থেকে শুরু করে সকল থাকা খাওয়ার খরচ এবং বাচ্চার সকল খরচপত্র সব কিছু বহন করবেন। এবং আরেকটি কথা বলেছেন যে এরই মধ্যে সপ্তাহে 1 বার অর্থাৎ মাসে 4 বার ভিডিও কল সম্পাদন করা হবে 3 জন সিস্টারের মাঝে, এবং তারা 3 বোন ভিডিও কলে কথা বলবেন, এবং এই ভিডিও কলের রেকর্ড কখনো সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনো মিডিয়ায় কোনো পক্ষ পাবলিশ করতে পারবে না। আর সর্বশেষ বলেছেন যে বাচ্চাদেরকে নিয়ে যখন মায়ের যে বসবাসস্থল সেটি হলো জাপান, টোকিও, বাবার বসবাসস্থল বাংলাদেশ, বাচ্চাদেরকে দিয়ে যখন আসবেন মা তখন বাংলাদেশে আসবেন। আর এর মধ্যে কোনো পক্ষকেই কোনো জায়গায় কাস্টোডিয়াল প্যারেন্ট অর্থাৎ ছোট মেয়ের জন্য বাবা আর বড় মেয়ের জন্য মা, তারা অন্য দেশ ট্রাভেল করতে কোনো বাধা থাকবে না সাময়িকভাবে, কিন্তু পার্মানেন্টভাবে ইনি বাংলাদেশে থাকবেন আর তিনি তো জাপানে আছে। আদালতের অর্ডারে আছে দ্য মাদার মে ভিজিট বাংলাদেশ। এই ভিজিট করা, বাংলাদেশে ভিজিট করার জন্য বাধ্য করা যাবে না, কিন্তু মে ভিজিট বাংলাদেশ। যদি বছরে 2 বার বাংলাদেশে অর্ডারের কপি, রায় কোর্ট বলেছেন যে এই কপিটাই ওনারা লিখিত আকারে কোর্টে জমা মানে অর্ডার আকার রূপান্তর করবেন। এর বাইরে যদি অন্য কিছু লেখা হয় কোর্টের অর্ডারে তাহলে ভিন্ন কথা। এখন পর্যন্ত যতটুকু লেখা আছে সেখানে বলা আছে মে ভিজিট বাংলাদেশ, এই 2 বার বছরে 5 দিনের জন্য আসা যাওয়ার দিন বাদ।